এবার সামনে এসেছে আলোচিত ডিএনএ রিপোর্ট। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট। বছরের শিশু ধর্ষণের প্রকৃত তথ্য উঠে আসছে। দাবি করা হয়েছিল মাদ্রাসা শিক্ষক ধর্ষণকারী। ডিএনএ রিপোর্ট আজ সত্য প্রমাণ করলো শিক্ষক ধর্ষণকারী নন, ধর্ষণকারী তার আপন নানা। এই শিক্ষার্থী নিয়ে আগেও একবার বিচার বসেছিল। একটা মহিলা আমার রাখা যাবে না, সবগুলা পুরা সরকার করে দেবো। এগুলো যৌন পতিতালয় খুঁজছে, এরা বাটপার, সব হুজুরা বাটপার, এগুলো লুচ্চা। ওই সুশীল দা আমার বিছানাটা জারি দিয়ে তারপর বিছানা জারি দিতে গেছি। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে টাকার বিনিময়ে তারপরে দরজাটা লাগাই গেছে। তারপরে এরকম এই মাইয়াটা ওইরকম আমার না তোমার না নিয়ে দিতে হ্যাঁ আমার বুঝতে চাই খুবই দেখতে আমার সাথে বড় সংসারী মাঝে কাটাকাটি দিয়ে আমাকে যদি একটু তুই সময় দিতি। এসব কি বলছো দাদু? তুমি না আমার বাবার বাবা। আরে শোন, বয়ফ্রেন্ড আর দাদু একই জিনিস। তাহলে তোমার সাথে না 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 খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা খুব দুঃখজনক যে এই ধরনের ঘটনা তো এমনিতেই সাপোর্ট সম্ভব না, আর তা যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠানে তাহলে এটা আরো মারাত্মক জিনিস। মাদ্রাসার ঘটনা, সেই ঘটনাকে বাস্তবে দেখে তদন্ত করবার জন্য আমাদের নেত্রকোনা জেলা কমিটি এবং দফাকের মহাসচিবের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা এখানে উপস্থিত আছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিকৃত ভয়ানক এক দানব, যার হাত থেকে রেহাই পায়নি স্কুল পড়ুয়া শিশু ছাত্রী থেকে শুরু করে কাজের বুয়া, এমনকি ষাটোর্ধ্ব নারীও। আসসালামু আলাইকুম। তাজা খবর এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করব। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে রাখুন। দফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ নেত্রকোনা জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, উপস্থিত আছি আমি আসাদুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও নেত্রকোনা জেলা কমিটি। উপস্থিত আছেন মদন উপজেলার সহসভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সহ মদন উপজেলার সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। আমরা এখানে উপস্থিত হয়েছি, মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, ভিকটিম ওই মেয়ের মা সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এছাড়াও মাদ্রাসার মুহতামিম যার বিরুদ্ধে অভিযোগ, তার পরিবারের সঙ্গে তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছি, শিক্ষকদের সঙ্গে কথা বলেছি এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধুরাও ছিলেন। আমরা মোটামুটি তদন্ত করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে এসেছি। এখন আপনাদের সামনে আমাদের আজকের এই তদন্তের সংক্ষিপ্ত বিষয়গুলো উপস্থাপন করবেন আমাদের নেত্রকোনা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং জাতীয় মিডিয়া সমূহে এবং পত্রপত্রিকায় মদন থানার কাইতাল ইউনিয়নের পাঁচহার গ্রামের একটি মাদ্রাসা আগার মুহতামিম সাহেবকে কেন্দ্র করে নারী গঠিত বিষয় নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। সেই সংবাদটা আমাদেরকে ব্যথিত করেছে। একটা শিশু যার বয়স 11 কি 12, সে গর্ভবতী হয়েছে কারো দ্বারা। আমরা ব্যাপক বোর্ড, কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটি, থানা কমিটি, আমরা সেটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা উল্লেখ করি যে মাদ্রাসাটাতে আমরা সেই মাদ্রাসাটা এখন প্রাথমিক স্তরে দাফাকে রেজিস্ট্রেশন হওয়ার মতো এখনো পরিবেশ সৃষ্টি হয় নাই। গ্রামের লোকেরা মাদ্রাসা জায়গা দিছে, তারাই গর্দজা করে মাদ্রাসা পরিচালনা করছে। এই পরিপ্রেক্ষিতে এই ঘটনাকে কেন্দ্র করে যখন এই ঘটনাটা একজন ব্যক্তি থেকে জাতীয় ইস্যুতে রূপান্তরিত হয়েছে এবং কিছু ব্যক্তি সেটাকে মাদ্রাসা, আলেম ওলামা এবং ইসলামের বিপক্ষে ব্যবহার করা শুরু করছে, তখন আমরা সেটাকে তদন্তের জন্য তদন্ত কমিটি আমরা এখানে হাজির হয়েছি। আমরা মেয়ের মা, মেয়ের নানা নানি এবং অভিযুক্ত যে হুজুর, ওনার ভাই, ওনার আত্মীয় স্বজন, এলাকাবাসী আমার সাথে কথা বলে আমরা যা বুঝেছি, মেয়ে পক্ষ এই হুজুর সেই অপরাধ করেছে, এই কথার পক্ষে তারা দৃঢ়, আর ছেলে পক্ষ অপরাধ করে না, এটার পক্ষে দৃঢ়। আমরা আশা করি আসলে প্রকৃত অপরাধী কে এটা আমরা এখনো বুঝতে পারি নাই। আর এই মর্মে যেহেতু একটা মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে এবং আমরা আশা করি সরকার দ্রুত তদন্ত করে আসামির ডিএনএ টেস্ট এবং ওই যে গর্ভস্থ সন্তানের ডিএনএ টেস্ট করার মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা হবে। আমরা আশা করি এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা না করে, মাদ্রাসা শিকার বিপক্ষে যেন অবস্থান না দেয়। আর কমি মাদ্রাসা কোনো দুর্বল না, একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রত্যেকটা থানা পর্যায়ে তাদের কমিটি আছে, জেলা কমিটি আছে। এই কমিটি সব মাদ্রাসাগুলোকে পর্যবেক্ষণ করে দেখাশোনা করে। কেউ যদি মনে করে যে অভিভাবকহীন এই মাদ্রাসাগুলো, এটা ভুল হবে। আমরা নিজেরা পর্যবেক্ষণ করি। একটা মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দিতে গিয়ে আমরা বহু চিন্তা করি, অনেক কাগজপত্র ফিল আপ করতে হয়। সুতরাং অপরাধী যদি সেই হুজুর যদি অপরাধী হয়ে থাকে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যদি অপরাধী না হয়ে থাকে, তাহলে আমরা যারা অপপ্রচারে মাইতে উঠছে তাদের এই অপপ্রচার থেকে ক্ষান্ত দেওয়ার জন্য আমরা বলি এবং প্রশাসনকে বলবো বিষয়টা গুরুতরভাবে, কঠিনভাবে দেখার জন্য এবং সরকারের কাছে দাবি জানাই বিষয়টার জন্য খুব কমিমাত্রা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে ভালো করে সেটাকে দেখা হয়। এবং আমরা আগামী বৃহস্পতিবার জেলা কমিটির মিটিং, সেখানে তদন্ত রিপোর্ট দিব। আমরা জেলা কমিটিতে, কেন্দ্রীয় কমিটিতে যাবে। আর যেহেতু মাদ্রাসা, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কিছু নাই।
অভিযুক্ত ব্যক্তি অপরাধ যেহেতু প্রমাণিত না, আমরা কওমি মাদ্রাসার কোনো এমন অধিকারী না যে আমরা তার বিচার করতে পারবো, আইনের আওতায় আনতে পারবো। আমরা আশা করি ধর্ষণ বা এই জাতীয় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি সরকার যে কেউ করুক, সরকার যেন সেটার ব্যবস্থা করে। আর আমরা চাই যে এই বিষয়ে যেন কেউ আর গোলাপানিতে মাছ শিকার চেষ্টা না করে। অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাই যারা মাদ্রাসা, আলেম উলামা এবং ধর্মীয় শিক্ষার বিপক্ষে এই ঘটনাকে ব্যবহার করে তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সত্য অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক দর্শক মন্ডলী, আলেম সমাজের কথাগুলো শুনতে পারলেন। অর্থাৎ ওই ব্যক্তি যদি অপরাধ করতো তাহলে আলেম সমাজ একত্রিত কখনোই তার পক্ষ মাঠে নামতো না। কিন্তু এখানে নামার কারণ হচ্ছে কি জানেন, যে আলেম সমাজ এই কয়েকদিন ধরে তদারকি করেছে আসলে ঘটনা কোন দিকে মোড় নেয়, কোনটা সত্য কোনটা মিথ্যা। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি তারা দেখে তারা জেনে বুঝে তখন মাঠে নেমেছে যে আসলে আলেম সমাজের উপরে মিথ্যা দোষ চাপানো হচ্ছে। আর এটা নিয়ে কিছু নাস্তিক পাড়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে হুজুরা এটা করে, হুজুরা ওইটা করে। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং অবশেষে হুজুর নির্দোষ প্রমাণিত হলো। সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা খুব দুঃখজনক যে এই ধরনের ঘটনা তো এমনিতেই সাপোর্ট সম্ভব না। আর তা যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠানে, তাহলে এটা আরো মারাত্মক জিনিস। এবং আমরা যে ঘটনাটা দেখেছি এটা নিয়ে পুরো সারা দেশ তোলপাড়, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে। তো আমরা প্রথমত চাইব যে যিনি দোষী হন, এখানে যে শিক্ষকের বিরুদ্ধে হয়েছে, এটা তো আধুনিক প্রযুক্তির যুগে আসলে কে এটা করছে সেটা তো বের করা যাবে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নাম্বার 1। আপনি জানেন যে অতি সম্প্রতি 2 দিন আগে মাত্র আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেলাম নেত্রকোনায় একটি মহিলা মাদ্রাসার একজন শিক্ষার্থী 11-12 বছর বয়স হবে তার পেটে একটা কিছু ভারী ভারী লাগছে এরকম ডাক্তারকে সে বলছিল। তো চেক আপ করে দেখা গেল যে তার পেটে বাচ্চা, সে প্রায় 7 মাসের, মনে হয় 50 সপ্তাহ। তো এবং তার অভিযোগটা হলো শিক্ষকের বিরুদ্ধে, বিশেষ করে মাদ্রাসাগুলো আসলে অনিরাপদ বা এটা কি কোনো নীতিমালা নেই কিনা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা খুব দুঃখজনক যে এই ধরনের ঘটনা তো এমনিতেই সাপোর্ট সম্ভব না। আর তা যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠানে, তাহলে এটা আরো মারাত্মক জিনিস। এবং আমরা যে ঘটনাটা দেখেছি এটা নিয়ে পুরো সারা দেশ তোলপাড়, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে। তো আমরা প্রথমত চাইব যে যিনি দোষী হন, এখানে যে শিক্ষকের বিরুদ্ধে হয়েছে, এটা তো আধুনিক প্রযুক্তির যুগে আসলে কে এটা করছে সেটা তো বের করা যাবে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ একসময় মহিলা মাদ্রাসা ছিল না এরকম, এখন বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং হওয়ার কারণে মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, দিন সম্পর্কে জানতেছে। এবং মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ফ্যামিলিগুলোতে দিনের শিক্ষা ছড়িয়ে পড়তেছে। আমার নিজের একটা মহিলা মাদ্রাসা আছে, যেটা নাম হচ্ছে দারুত তাকওয়া বালিকা মাদ্রাসা আজিমপুরে। তো সেটা মূলত আমার স্ত্রী চালান। আমার স্ত্রী, তিনি নিজে আলেমা এবং দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত, এবং সবাই মহিলা শিক্ষিকা, কোনো পুরুষ শিক্ষক নাই এবং অনাবাসিক। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা শুরু থেকে অনাবাসিক। আমাদের মাদ্রাসার বেশ কয়েক বছর হয়ে গেছে, 10 বছরের উপরে হয়ে গেছে। তো আমরা এই যে ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, কোথাও হচ্ছে, স্কুলগুলো যে হোক, সেটা তো হলো শিক্ষা ব্যবস্থা ইসলামী তো না। আপনার ইসলামে যদি ছোট কিছু হয়, ইসলামের ধর্মীয় যে আবরণে, সেটা অনেক বড় করেই দেখা হবে, স্বাভাবিক। এবং আমরাও এটাকে খুব গুরুত্ব সহকারে দেখবো। এটা আমরা চাই, প্রথমত এটার বিচার চাই, এবং বিচারটা এমন হওয়া উচিত যে এটা যেন পরবর্তী কেউ করতে না পারে, সাহস না পায়। এর পাশাপাশি মহিলা মাদ্রাসা যেভাবে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো। তো আমি একটা ঘটনা বলি, মানে এই ঘটনাগুলো কোন জায়গাতে হচ্ছে। আমি এক জায়গায় একটা মাদ্রাসায়, এইভাবে একটা মাদ্রাসা, তো মুহতামিমকে বললাম যে আপনি, প্রিন্সিপালকে বললাম যে আপনি বেফাকার অনুমোদন নেন। উনি বলে আমি আমার বাবার টাকা দিয়ে মাদ্রাসা করছি, বেফাকার কি তার কাজে গায়ে, কেন নিব অনুমোদন? আমি তো আমার টাকা দিয়ে করছি মাদ্রাসা, বেফাকার অনুমোদন প্রয়োজন নাই। এটা হচ্ছে ওনার বক্তব্য। তো এইভাবেই অনেকগুলো মাদ্রাসা আছে, তারা কোনো কর্তৃপক্ষের অধীনে না, তিনি ইচ্ছা করছেন এটা মাদ্রাসা করে ফেলতেন। তো আমাদের দেশে যে আইন অনুযায়ী কেউ করতে পারে, সরকারও এখানে ধর্মীয় বিষয়ে তেমন হস্তক্ষেপ করে না, কিন্তু ওনাদেরই কাজের কারণে পরে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এবং মাদ্রাসা যেভাবে হচ্ছে এটাও একটা আগের মতো হইতে পারবে না। এই না হওয়াটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের কারণ হবে।
কারণ ধর্মীয় শিক্ষাটা আমরা চাই যে অবাধে হোক, কেউ যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। কিন্তু এই অবাধে হইতে গিয়ে যদি আমরা ক্ষতির মুখোমুখি হয়, তাহলে এটা আমাদের জন্য মারাত্মক মানে কষ্টের বিষয়। এখন দেখেন মাদ্রাসার লাভ কি ক্ষতি কি। আমি একটা ঘটনা বলবো। আজ থেকে প্রায় 2 বছর আগে সম্ভবত বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম গেছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দেশে, বহারা সমরকন্দ এইসব এলাকায়, যে তারা একটু দেখে আসবে, ভ্রমণের জন্য গিয়েছিলেন। তো ওনারা বললেন যে ইমাম বুখারী তো বুখারী শরীফ হচ্ছে কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থ আমরা বলি, যে খুব সহিহ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ, বা সিয়াসিত্তার 6টা কিতাব, এর প্রধান গ্রন্থ হচ্ছে বুখারী। তো এই বুখারী যিনি সংকলন করেছেন বুখারী শরীফ, যিনি তার এলাকায় তার দেশে গিয়ে ওনারা বললো যে সারা দেশে ইসলামী অনুশাসন তেমন দেখতে পাইলাম না। এই জন্য বলতে যে সারা দেশে পরিপূর্ণ হিজাব পরা কোনো মেয়ে পাই নাই, ওরা খোলামেলা পোশাক। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে মধ্য এশিয়ার দেশগুলোতে কমিউনিজমের একটা বিপ্লব হয়েছিল, বলশেবিক বিপ্লব যেটাকে বলা হয়েছে। তারা সাংস্কৃতিক বিপ্লবের আবরণে তারা সেখানে একটা বিপ্লব করছিল। তো সেই সময়ে ইসলামী যে অনুশাসন, ইসলামী যে চিহ্ন, ইসলামী নাম রাখা যাবে না, আরবি নাম রাখা যাবে না, নিষিদ্ধ ছিল সরকারিভাবে। কোরআন কারো বাড়িতে পাইলে তাকে কারাগারে দেওয়া হতো। দাড়ি টুপি এগুলো করা যাবে না, এগুলো ইউজ করা যাবে না, দাড়ি রাখা যাবে না, টুপি রাখা যাবে না। মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মাদ্রাসা তো বন্ধই, অনেক আলিমুল আমাকে ফাঁসি টাসি দেওয়া হয়েছিল। তো এরপরে তারা ওই এলাকার মানুষ, তারা এত বড়, তারা ইসলামী সভ্যতার অধিকারী হওয়ার পরেও তারা সবকিছু ভুলে গিয়েছিল ইসলামী। এখন তো আর ওই ধরনের কোনো কড়াকড়ি নিয়ম নাই, কিন্তু এখনো তারা আগের মতো রয়ে গেছে। তো বলশেবিক বিপ্লব ছিল 70 বছর, 70 বছরের ব্যবধানে তারা সবকিছু ভুলে গেল। আমাদের উপমহাদেশে ব্রিটিশদের মানে তাদের যে উপনিবেশ ছিল বা তাদের দখলে ছিল আমরা 200 বছর। 200 বছর থাকার পরেও আমরা কোরআনকে বলি নাই, হাদিস বলি নাই, ইসলামকে বলি নাই, দাড়ি বলি নাই, টুপি বলি নাই, সবই আমাদের ঠিকঠাক আছে। ওরা 70 বছর সব চেঞ্জ করে ফেললো, ভুলে গেল। আমরা 200 বছর পরেও ঠিক থাকলাম কেন? এটা মাদ্রাসার কারণে, উলামায়ে কেরামের কারণে। আমাদের দেশে বিভিন্ন ধারা উলামায়ে কেরাম কাজ করছেন, দেওবন্দি দ্বারা উলামায়ে কেরাম কাজ করছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেটগুলো সর্বদাই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।